আসসালামু আলাইকুম। ভাই তারেক, তোমাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তোমার শুভ বুদ্ধির উদয় হোক, আল্লাহ তোমাকে হেফাজত করুন, এই কামনাই করি। কিন্তু এখন তুমি যে পথটা বেছে নিয়েছো, এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিরল এক চমকপ্রদ ঘটনা এবং ইতিহাস হয়ে থাকবে যে একটি রাজনৈতিক দল করার জন্য, এই দেশের জন্য তুমি অনেক অত্যাচার সহ্য করেছো। তোমাকে গুম করা হয়েছে, তুমি অনেক মার খেয়েছো, পর্যাপ্ত চিকিৎসা পাওনি, পদে পদে ঠোকর খেয়েছো। জীবনে কোথাও অনেকেই অনেক কথা বলে থাকে চাঁদাবাজির ব্যাপারে বা বিকাশে টাকা যায় এরকমের ব্যাপারে, কিন্তু আমার মনে হয় না যে তুমি এরকম কিছুও করেছো। কিন্তু সৎভাবে জীবনযাপন করেছো, আম বিক্রি করেছো, মধু বিক্রি করেছো, কটন বার পর্যন্ত বিক্রি করেছো। তবে এত কিছু সত্ত্বেও আমি আপনাকে সম্মান করেই বলছি, এত কিছু সত্ত্বেও আপনি আপনার দলটিকে প্রতিষ্ঠিত করতে পারেননি। আমি এর আগে ভিডিওতে আপনাকে নিয়ে অনেক কথা বলেছি, তবে কোনোটাই নেগেটিভ মূলক ছিল না। আমি যে ভিডিওগুলো করেছি সবগুলোই ছিল গঠনমূলক। আপনাকে উপদেশ দেওয়ার চিন্তা ভাবনা করেছি, আপনার দলটা যাতে এগিয়ে যায়, আপনি দেশের জন্য যে অবদান রেখেছেন আপনার এই অবদান যাতে বৃথা না যায়, সেই জন্য আপনি দেশে একটা সম্মানিত স্থান পান এবং আপনার রাজনৈতিক দলটা প্রতিষ্ঠিত হোক, এটা আমি মনে প্রাণে কামনা করেছি। এটা কারণের পিছনে আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের দেশে অনেক দল আছে, দুটি দল ব্যতীত, তিনটি দল ব্যতীত আর কোনো দলই তাদের কোনো নাম বাংলাদেশে ফুটাতে পারেনি, তাদের দলকে প্রতিষ্ঠিত করতে পারেনি। দলের যিনি প্রধান আছেন তাকে মোটামুটি একটু সবাই চেনে, বাকি কাউকেই চেনে না। তো সেই হিসাবে বাংলাদেশে গণপরিষদ, আম জনতা, এনসিপি, এই ধরনের বেশ কিছু দল তৈরি হওয়াতে আমরা জনগণ খুব খুশি হয়েছি এবং একান্তভাবেই কামনা করেছি যে আপনারা প্রতিষ্ঠিত হন, আপনার আপনারা আপনাদের দলকে একটা সুউচ্চ মাত্রায় পৌঁছে নিয়ে যান এবং প্রত্যেকটা নির্বাচনে আপনারাও ৩০০ জন করে নির্বাচিত প্রার্থী দেন। এবং ওই যে দুইটা দল আছে, আগে তিনটি দল ছিল এখন দুটি দল আছে, সেই দুটি দলের বিরুদ্ধে হয়ে তাদের সাথে নির্বাচন করেন, কিন্তু ওনাদের লেজুর ভিত্তি করবেন না। এই ধরনের গঠনমূলক বেশ কিছু আলোচনা নিয়ে আপনার ভিডিওগুলো আমি করেছিলাম এবং সেখানে বলেছিলাম আপনি যে ধরনের বেফাস মন্তব্য করেন, এই মন্তব্যের দরুন আপনি একজন দলের প্রধান হওয়া সত্ত্বে এগুলা মানায় না। এখন এই পুলিশের সাথে আপনি কি বললেন? না, আমাকে আরো অনেক মানুষ আসবে, দেখতে আসবে। অনেক মানুষ আমাকে ঘৃণা করে, তারাও আমাকে ঘৃণা করতে আসবে। অনেক ভালোবাসে, তারাও আসবে ভালোবাসতে। ঠিক আছে, আপনারা দুশ্চিন্তা করেন না, একা থাকবো না। যিনি আপনার সাথে দেখা করতে আসছে মাঝরাতে, তাকে আপনি কিন্তু বললেন যে ভাই আমি এখন একা আছি, আমি একা থাকবো না, আমাকে যারা ভালোবাসে তারা আসবে, আমাকে যারা ঘৃণা করে তারাও আসবে। আচ্ছা, আপনি কি দেখেছেন কখনো যে এই ধরনের একটা রাজনৈতিক আমরণ অনশনে কিংবা মিটিং মিছিলে শুধুমাত্র দলের যিনি প্রধান তিনি এই মিটিং বা মিছিল কিংবা আমরণ অনশন শুরু করেছেন আর তার দলের অন্তত একটা লোকও নাই? বিদ্রোহী যারা আছে, যারা ঘৃণা করে, তারা আসবে কি আসবে না সেটা পরের কথা, তারা সিম্প্যাথি থেকে আসবে কি আসবে না সেটা পরের কথা, কিন্তু আপনার দলের কোনো একটা লোক আপনার আশেপাশে নজর আসতেছে না। তাহলে আপনি কি দল করতেছেন ভাই? আপনার দলটা কোন মাত্রায় গিয়ে পৌঁছেছে? নির্বাচন আপনাকে কি দেখে, নির্বাচন কমিশন আপনাকে কি দেখে আপনার দলের নিবন্ধন দেবে? আজকে আপনার আমরণ অনশনের ফলে আপনি যদি দুর্বল হয়ে যান, অর্থাৎ মরমর অবস্থা হয়ে যায়, আপনার শরীরের অবনতি হয় এবং আরো কিছু মানুষের সিম্প্যাথিটির দরুন তাদের দিকে তাকিয়ে যদি
নির্বাচন কমিশন আপনাদেরকে নিবন্ধন দেয় কিংবা নিবন্ধনের আশ্বাস দেয়, আপনাদের একটা দল নিবন্ধন পাওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া প্রয়োজন, যে সমস্ত ক্রাইটেরিয়া পার হওয়া উচিত এবং যে সমস্ত শূন্যস্থানগুলো পূরণ করা দরকার, সেইগুলো পূরণ না হওয়া সত্ত্বেও যদি আজকে আপনাদেরকে নিবন্ধনের আশ্বাস দেয়, তাহলে কি এটা নির্বাচন কমিশনের জন্য ভালো হবে? দেশের জনগণ কি সেটা মেনে নেবে? আপনার জন্য সেটা কি দেশের জনগণ মেনে নেবে? দেশের জনগণ কি সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে ছেড়ে দেবে? আজকে আপনার জন্য যদি আপনার আমার অনশনের কারণে যদি আপনাকে নিবন্ধন দেয় কিংবা আশ্বাসও দেয়, তাহলে আপনার মতন তো আরো শত শত মানুষ দাঁড়িয়ে যাবে যে আমার দলকেও নিবন্ধন দিতে হবে। যেমন ওই যে এক পাগল আছে, নিজেকে রাষ্ট্রপতি হিসেবে সে দাবি করে, সে মাঝে মধ্যে আপনার ওই শাহবাগে এবং ওই প্রেস ক্লাবে সে অনশনে বসেও অলরেডি, কিন্তু তাকে আপনারা কি করেছেন? আপনারা মতলব কিছু জনগণ তাকে পিটিয়ে সেখান থেকে উঠিয়ে দিয়েছেন। কিন্তু ধন্যবাদ আপনাকে যে আপনাকে এখনো কেউ উঠাইয়ে দেয় নাই, পিটাইয়ে উঠিয়ে দেয় নাই। তবে আপনাকে নিয়ে ট্রলের অভাব নাই, যেটা আমি আগেও ভিডিওতে বলেছি। দেখেন আজকে আপনার এই অবস্থা, আপনি কি করুণ ভাবে বসে আছেন। মায়া লাগার কথা, একচুয়ালি মায়া লাগতেছে না, কিন্তু তারপরও আল্লাহর কাছে প্রার্থনা করতেছি যাতে আপনি ভালো থাকেন, আপনি উঠে দাঁড়াতে পারেন, আপনি ঘুরে দাঁড়াতে পারেন, এই দেশের জন্য অবদান রাখতে পারেন, সেটাই কামনা করি। একেবারে দিল থেকে, মন থেকে আপনার জন্য এটা কামনা করছি। কিন্তু মায়া লাগতেছে না, যেটা সত্যি কথা সেটাই বলছি। আপনাকে খুশি করার জন্য তো বলে কোনো লাভ নেই, যেটা সত্যি সেটাই বলছি। মায়া লাগতেছে না আপনার জন্য। এই যে আপনি যে সমস্ত কাজ করতেছেন, আজকে কিন্তু আপনি নিজেই বলতেছেন যে আসিফ ভুঁইয়া, ডক্টর ইউনূস সাহেব, তাদেরকে নিয়ে যে কথা বলেছি তার পরিণাম আজকে ভোগ করতেছেন। আমরা তো আসলে এই শুরু থেকেই ডক্টর ইউনূস স্যারের অনেক সমালোচনা করছি, তো আসিফ নাহিদ বা তাদের অনেক ক্রিটিসাইজ করছি বিভিন্ন কাজের, ওগুলোর একটা প্রভাব এখানে পড়তে পারে। আবার এখানে অনেক জামাত সমর্থিত অফিসারও আছে। ডক্টর ইউনূস স্যারের বিভিন্ন সমালোচনা করছি, আসিফ নাহিদদের সমালোচনা করছি, ওটা শাস্তি পাচ্ছে এখন। আজকে বিপদে পড়ে আপনি এই কথা বুঝতে পেরেছেন। আপনার মতন একজন জ্ঞানী লোক যে পদে পদে ঠোকর খায় এবং জীবনের অভিজ্ঞতা থেকে শিখেছে, কত মায়ের গুতা খেয়ে আপনি এই পর্যায়ে এসেছেন, সেই ব্যক্তিরও কি এটা শিখিয়ে দেওয়া দরকার যে এইভাবে কথা বলা ঠিক না? এই ব্যাপারে তো আমিও আপনাকে বলেছি, আমিও আপনাকে সদুপদেশ দিয়েছি যে আপনি এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলা মানুষের জন্য ঠিক না। আজকে আপনি নিজেও বলতেছেন যে আপনি আপনার নিজের গ্রামেও যদি নির্বাচন করেন সেখানে জয়ী হবেন না। তো এই কথাটা আপনার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তার বেলায় কি আপনার মনে ছিল না? কিভাবে কটাক্ষ করেছেন সেই ব্যক্তিকে? একজন স্বপ্রতিষ্ঠিত ব্যক্তি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তার বক্তব্যে অগ্নিঝড়ে তিনি এত সুন্দর সুন্দর কথা বলেন এবং বস্তুনিষ্ঠ কথা বলেন, এত বাস্তববাদী কথাবার্তা বলেন যা সত্যি প্রশংসনীয়। অথচ সেই লোকটিকেও আপনি হেনস্থা করতে ছাড়েননি। সেই লোকটিকে আপনি বলেছেন তার কপালটা দেখলে মনে হয় যেন তার কপালে 4 তারার সিল দেওয়া আছে। খুব হাসি মুখে একেবারে সাবলীল ভঙ্গিতে বলেছেন। অথচ আমি এর আগেই বলেছিলাম আমার এক ভিডিওতে যে এই আসাদুজ্জামান ফুয়াদ যদি তার নির্বাচনী এলাকা থেকে, আমি মন্ত্রী মিনিস্টারের কথা বাদ দিচ্ছি, যদি সে মেম্বার পদেও দাঁড়ায়, একেবারে নির্দ্বিধায় সে পাশ করে চলে আসবে। যদি মেম্বার পদে দাঁড়ায়, আমি মিনিস্টার কিংবা মন্ত্রী মিনিস্টার এগুলোর কথা বলছি না, যদি মেম্বার বা কাউন্সিলর পদে দাঁড়ায় তাহলে সে নিশ্চিন্তে একেবারে সুন্দরভাবে পাশ করে চলে আসবে। কিন্তু আপনার ক্ষমতা নেই, আপনার গ্রামেরই, আপনি যেখানে জন্ম নিয়েছেন বা আপনি যেখানে বড় হয়েছেন বা আপনি মনে করেন আপনাকে যেখানে, আপনার যেখানে বেশি পাবলিসিটি আছে, সেইখানে গিয়েও যদি আপনি নির্বাচন করেন, এখনো বলতেছি আপনাকে, যদি আপনি নির্বাচন করেন, আপনি তো কখনো পাশ করতে পারবেন না। সেই যোগ্যতা আপনার মধ্যে হয়নি, আর সেই যোগ্যতা আপনি তৈরি করতে পারতেছেন না, কারণ আপনি আপনার বেফাস মন্তব্য দিয়ে, আপনি আপনার কথাবার্তা দিয়ে, আপনার সাবলীল ভঙ্গির কথাবার্তা দিয়ে একেবারে খালেদ মহিউদ্দিনকে আপনি ছাড়িয়ে গেছেন। খালেদ মহিউদ্দিন যেভাবে সাবলীল ভঙ্গিতে কটাক্ষ করেছে মানুষকে, 5ই জুলাইয়ের যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যারা রক্ত দিয়েছে, তাদেরকে নিয়ে তিনি যেভাবে সাবলীল ভঙ্গিতে হেসে হেসে কথা বলেছেন, ব্যঙ্গাত্মক হাসি দিয়ে, আপনি তার চেয়েও বেশি আপনি সেটা পলে পলে নির্দ্বিধায় প্রতিদিন করতেছেন।
আর আজকে এসে আপনার মধ্যে বোধোদয় হয়েছে যে তাদেরকে আমি করেছি বলে আজকে আমার এই অবস্থা। যাক, তবুও তো এখন জীবনের একটা পরিস্থিতিতে আপনি একটা কিছু শিখতে পেরেছেন। জানি না ভবিষ্যতে এই শিক্ষাটা আপনার কাজে লাগবে কিনা, কারণ রাজনীতিবিদ যারাই আছে ওই যখন বিপদে পড়ে তখন খুব নরম সুরে কথা বলে, আর বিপদটা যখন কেটে যায় তখন আবার সেই আগের রূপে ফিরে যায়। তো আপনিও তো একজন রাজনীতিবিদ, যার ফলে আপনাকে বিশ্বাস করা কঠিন। তবে আপনার এই আমরণ অনশনে মানুষের মধ্যে সিম্প্যাথি কতটুকু আসবে জানি না, তবে আপনাকে শুধরানো খুব প্রয়োজন আছে। আমি এখনো আশাবাদী আপনি আপনি যে পথে গেছেন সেই পথ থেকে ফিরে আসেন। এই পথটা আপনার জন্য নয়, এই পথের কোনো সুফল আমি দেখতে পাচ্ছি না। ওই কিছুদিন আগে সমকামী এক মহিলা অনশনে বসেছিল। তিনি বলেছিলেন যতদিন এই সমকামিতার আইন পাশ না হবে, অর্থাৎ সমকামিতার অধিকার দেওয়া না হবে বাংলাদেশে, ততদিন পর্যন্ত আমি এই অনশনে বসে থাকবো এবং আমি এই আমরণ অনশন চালিয়ে যাব। এই কিছুদিন আগের কথা এক ট্রান্সজেন্ডার মহিলা এই কথা বলেছে। তো আপনি এখন সেই পর্যায়ে চলে গেছেন। আপনাকে এখন তুলনা করা যায় সেই মহিলার সাথে, সেই হিজড়ার সাথে, সেই ট্রান্সজেন্ডার তৃতীয় লিঙ্গের সাথে। অর্থাৎ আপনিও সেই রকমই একটা অনশনে বসেছেন, যে অনশনের কোনো ভ্যালু নাই। ইটস অ্যাবসলিউটলি নন ভ্যালুড। সো আমি মনে করি আপনার এখান থেকে ফিরে আসা উচিত। আপনি ফিরে আসেন এবং নতুন করে আপনি আপনার দলকে সাজানোর চেষ্টা করুন। ভেবেছিলাম আপনি এনসিপি বা অমুক তমুককে দোষ দেবেন, কিন্তু আপনি যে বুঝতে পেরেছেন এনসিপির আপনি সমকক্ষ না, এবং এনসিপির আরো আগেই নিবন্ধন পাওয়া উচিত ছিল। ওরা তো আসলে আরো আগেই নিবন্ধন পেয়েছে, শুধুমাত্র প্রতীকের জন্য ওরা দেরি করেছে, নিবন্ধন নেয়নি। কিন্তু ওদের যে সমতুল্য না, তা আপনি বুঝতে পেরেছেন বলে আপনাকে ধন্যবাদ ভাই তারেক। আবারও আপনার শুভকামনা করছি, এবং আমি যে এই কন্টেন্টটি তৈরি করেছি এর মধ্যে আপনাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এতটুকু কথাবার্তা আমি বলিনি। আমি সম্পূর্ণ কথা বলেছি আমার বিবেক দিয়ে, আমার মন দিয়ে, আমার দিল দিয়ে। আমি সর্বতভাবে আপনার শুভকামনা করছি। আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যাতে তিনি আপনার শুভবুদ্ধির উদয় ঘটান, এবং আপনি স্বাভাবিক জীবনে ফিরে এসে আপনার দলকে প্রতিষ্ঠিত করেন, কারো ছত্র ছায়ায় না গিয়ে। কারণ আপনি সবার নামে করেন, ওই বিএনপির নামেও কথা বলেন, অথচ আবার সেই বিএনপির পিছনেই ঘুরঘুর করেন। তাদেরকে দেখলে সামনে হাত দুটি নিয়ে এমন ভাবে দাঁড়ান, একেবারে কাচুমাচু হয়ে দাঁড়ান, তখন মনেই হয় যে আপনি তাদের সুদৃষ্টি কামনা করতেছেন। তা এই সমস্ত ব্যবহারগুলো পরিহার করেন। এগুলো পরিহার করে নিজের যে সত্তা আছে সেটাকে জাগ্রত করেন, নিজের বিবেকটাকে জাগ্রত করেন। বলেন জাগো বিবেক, জাগো, এবং সেইভাবে নিজের দলকে প্রতিষ্ঠিত করেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সহায় করবেন। আজ না হোক আপনি জামাত ইসলামের কথাই ধরেন না, দীর্ঘ 53-54 বছর পর আজ তারা কিছুটা সূর্যের আলো দেখতে পাচ্ছে। আদৌ সেটা সফল হবে কিনা, সেই আলো তাদের উপরে গিয়ে পড়বে কিনা, নির্বাচনে তারা কতটা সফল হতে পারবেন, সেটা এখনো সময়ের ব্যাপার, বলা যাচ্ছে না। তো আপনি তো মাত্রই জন্ম নিয়েছেন রাজনীতিতে বলা যায়। তো সেই ক্ষেত্রে আগে তো আপনার দলকে প্রতিষ্ঠিত করতে হবে। দলকে প্রতিষ্ঠিত করুন, ইনশাআল্লাহ আপনিও একদিন আপনার এই দলকে নিয়ে এগিয়ে যেতে পারবেন। তখন আমিও হয়তো বা আপনাকে সমর্থন করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।